প্রস্টেট ক্যান্সার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা মারণ রোগ আমরা জানি। ওয়ার্ল্ড ওয়াইড যত ক্যান্সার রোগী থাকে তার প্রায় 6% রোগী প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়। আশুতোষ, আমাকে বলো যে এই যে প্রস্টেট ক্যান্সার, এইটা কিভাবে আমরা ডিটেক্ট করতে পারি সহজে? স্পেসিফিক সিমটম এই ডিজিজের থাকে না, তো সমস্যা তখনই হয় কি যে স্পেসিফিক সিমটম থাকে না, তো আমি আর্লি ডিটেকশন কীভাবে করতে? একদম, পিএসএ শুধুমাত্র বেশি হলে যে প্রস্টেট ক্যান্সার নয় সেটা আমরা জানি। তো তাহলে নেক্সট স্টেপ কী হবে, বা পেশেন্ট কী করতে পারে, বা কারোর একটা পিএস তারপরে কীভাবে কনসাল্ট করবে বা কার কাছে যাবে, সেইটা একটা পিএসএ শুধু বেশি থাকা মানেই তো সবসময় ক্যান্সার নয়। সেই কারণে ইউরোলজিস্ট যিনি দেখছেন তিনিই কিন্তু ডিসিশন নেবেন হোয়াট উইল বি দ্য নেক্সট অপশন। যে এই যে বায়োপসিটা আমরা করছি, এটা শুধুমাত্র রোগটাকে এস্টাবলিশ নয়, এটা পরবর্তী ক্ষেত্রে ট্রিটমেন্টেও কিন্তু কাজে লাগতে পারে। এবং নতুন নতুন কিছু টেস্ট আসছে, যে আমরা আলোচনা করলাম জিনের কথা, তুমি বললে BRCA1, তো এই জেনেটিক টেস্টিংগুলো কী ধরনের, যদি তুমি একটুখানি বলো। তো জেনেটিক টেস্ট ধরনের দুটো জিনিস হতে পারে। তো যে নর্মালি জেনেটিক টেস্ট হয় সেটা জার্মলাইন জেনেটিক টেস্টই হয়। ঠিক, সেটা সের জন্য বায়োপসির দরকার নেই, সেটা ব্লাডের মাধ্যমেই হবে। যে নর্মাল ব্লাড আপনার হয় ও স্যালাইভা হয়, স্যালাইভার টেস্ট করলেই বা ব্লাডের টেস্ট করলেই আমি বুঝতে পারবো কি আপনার জেনেটিক সমস্যা আছে কিনা। বাট জেনেটিক যেটা সমস্যা হয় সেটা তো আপনার ফ্যামিলিতে থাকে, বাট আপনার টিউমারের মধ্যে ও টিউমারের নিজের জেনেটিক মেকআপ কীরকম, ওর টিউমারের নিজের ডিএনএ কীরকম চেঞ্জ হয়েছে, সেটা জানার জন্য বায়োপসি ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। ঠিক, তো দুটো আলাদা আলাদা জিনিস। একটা তো হয় কি আপনাকে জেনেটিক টেস্ট করতে হবে কি আপনার ফ্যামিলি হিস্ট্রি খুব বেশি স্ট্রং, আপনি রিপোর্টের মধ্যে এরকম কিছু দেখছে কি না জেনেটিক টেস্টের দরকার, সেটা একটা সেট অফ গাইডলাইন্স বা সেট অফ ডেফিনেশনস আছে। তো একটা তো হয় ব্লাড যে জেনেটিক টেস্ট, যেটা আমি যে আলাদা বলি, আর একটা হয় মলিকুলার টেস্ট, সেটা বায়োপসির উপর। ঠিক, যে আমরা পরে আসবো যে ট্রিটমেন্টের ক্ষেত্রে এগুলোর কোনো স্পেসিফিক রোল আছে কিনা, নতুন কিছু ওষুধপত্র বা ট্রিটমেন্ট এসেছে যেগুলো কিনা এই তুমি যেটা বললে যে এই বায়োপসি টিস্যু থেকে টেস্টগুলো করা হচ্ছে এবং সেখানে যাচ্ছি আমরা। তো সোমেনদা, একটা আমরা পেলাম যে ধরো আমরা দুটো এই রোগটা ডিটেক্ট করার পরে দুটো ব্রড ক্লাসিফাই করতে পারি ডিজিজটাকে। একটা হচ্ছে লোকালাইজ ডিজিজ বা লোকালি অ্যাডভান্স ডিজিজ, যার কিনা কিউরেটিভ ইনটেন্টে আমরা থেরাপি দিতে পারি। কিউরেটিভ ইনটেন্ট মানে রোগটাকে নির্মূল করা যেতে পারে। আর একটা ডিজিজ প্যাটার্ন বা ডিজিজের একটা পরিস্থিতি যেটা হচ্ছে কিনা যে প্রস্টেট থেকে অনেকটা দূরে ছড়িয়ে পড়েছে, তখন কিন্তু নির্মূল করার সম্ভাবনাটা থাকে না। তখন আমাদের কি করতে হয়, টার্গেটটা হচ্ছে রোগটাকে যথাসম্ভব কন্ট্রোল করা। সেই দুটোর ট্রিটমেন্ট লাইন আপ কিন্তু বা ট্রিটমেন্টের রাস্তা কিন্তু টোটালি ডিফারেন্ট। তো আমরা আগে এই লোকালাইজ ডিজিজ বা লোকালি অ্যাডভান্স ডিজিজের ক্ষেত্রে আলোচনাতে যেতে পারি যে তখন কি ধরনের ট্রিটমেন্ট আমরা করতে পারি বা ট্রিটমেন্ট অপশনস কী রয়েছে আমার হাতে। অবভিয়াসলি সেই সময় যে ট্রিটমেন্ট প্রথম যে ট্রিটমেন্ট অপশানটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে একটা সার্জিক্যাল ইন্টারভেনশন। আরেকটা হচ্ছে যে কিছু ক্ষেত্র আছে যেখানে আমাদের প্রস্টেট বাদ দেওয়া সম্ভব হয় না কিছু কারণের জন্য, সেটা পেশেন্ট না চাইতে পারেন বা কিছু তার কন্ট্রাইন্ডিকেশন থাকতে পারে। মেডিকেল কন্ট্রাইন্ডিকেশন মানে তার হার্টের কোনো প্রবলেম বা অন্যান্য, যেখানে অপারেশন করা যাচ্ছে না বা কিছু, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা করা যেতে পারে সেখানে হরমোন থেরাপি একটা তো রোল আছে এবং তার সঙ্গে সঙ্গে রেডিওথেরাপি। কারণ এই যে রেডিওথেরাপি বেসিক্যালি সার্জারি এবং রেডিওথেরাপি এটাই দুটোই মেইন স্টেজ। দুটো হচ্ছে লোকাল ফর্ম অফ ঠিক, কিন্তু যখন আমরা দেখি যে রোগটা একটু হাই রিস্ক চলে গেছে, রোগটা শরীরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, তখন তো আমরা শুধু ওই লোকাল ট্রিটমেন্টটা দিয়ে পেশেন্টকে সারাতে পারি না। তখন আমাদের এমন কিছু ওষুধ দিতে হয় যেটা সারা শরীরে অ্যাডিশনাল থেরাপি। ঠিক, তার মধ্যে হরমোন থেরাপি যেরকম আছে, পরবর্তীকালে ডক্টর আশুতোষ অন্যান্য থেরাপিগুলো নিয়েও বলবে। কিন্তু এইখানে আইদার সার্জারি, তুমি প্রথমে সার্জারির ব্যাপারটা একটু বল, যাতে করে একটা মানুষের সাধারণ, কারণ মানুষ সার্জারি শুনলেই তো ভয় পায়, আর রেডিয়েশন শুনলে আরও বেশি ভয় পায় যে হয়তো পুরো সার্জারিটা
অ্যাজ সাচ কীরকমভাবে কী করা হয়? ঠিক। তো বেসিক্যালি যেটা আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে মেইনস্টে অফ কিউরেটিভ থেরাপি দুটো। একটা হচ্ছে সার্জারি, মানে অপারেশন করে গোটা প্রসেসটাকে বাদ দিয়ে দেওয়া, এবং বা ম্যালিগনেন্ট যে পার্টগুলো রয়েছে বা টিউমার ইনফেক্টেড বা ইনফিলট্রেটেড যে অর্গান রয়েছে সেগুলো গোটাটাকে বাদ দেওয়া। আমার মনে হয় যে এটার মধ্যে কোনো বিতর্ক নেই যে যদি আমরা কোনো একটা অর্গান যেটা টিউমার আছে সেই পার্টটাকে পুরোপুরি বাদ দিতে পারি, তাহলে এন্টায়ার ট্রিটমেন্টটা মানে আরও ভালোভাবে হতে পারে। কিন্তু তার একটা সমস্যা আছে অপারেশনের ক্ষেত্রে, দুটো যেটা তুমি বললে যে অপারেশনের ক্ষেত্রে আসছে যে একটা মানুষের ভীতি থাকে যে একটা অপারেশন, আর এই অপারেশন যেটা রয়েছে সেটা সত্যি একটু বড় অপারেশন, মানে খুব ছোটোখাটো একটা অপারেশন এরকম নয়, এবং তার কিছু স্পেসিফিক সাইড এফেক্ট আছে। যদিও মিনিমাল ইনভেসিভ থেরাপি, ল্যাপ্রোস্কোপি বা রোবোটিক ওয়েতে যখন আমরা করি, তার সাইড এফেক্টগুলো সত্যিই আজকাল একদম মিনিমাল হয়ে গেছে। প্রস্টেট ক্যান্সারের যে ট্রিটমেন্ট, র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি যাকে বলি আমরা, তার দুটো মেন সাইড এফেক্ট যেটাকে লাইফ চেঞ্জিং ইভেন্টের মতন একটা পেশেন্টের লাইফে আসে। একটা হচ্ছে যে ইরেকটাইল ডিসফাংশন, দুরকম। সেকেন্ডটা হচ্ছে যে ইউরিনারি ইনকন্টিনেন্স, মানে ইউরিনটাকে হোল্ড করার ক্ষমতাটা প্রাথমিকভাবে চলে যায়, কিন্তু সেটা টেম্পোরারি, মানে ফিউ ডেজ টু ফিউ উইকস। ইভেন আমি বলছি এখন এরকম হয় যে আমি ধরো 7 দিন পরে ক্যাথেটারটা বাদ করলাম, পেশেন্ট কিন্তু ইমিডিয়েটলি কন্টিনেন্ট হয়। আর যত ইয়াং পেশেন্ট হবে তাদের এই ইনকন্টিনেন্সের প্রবণতাটা আরও কমবে, এবং সেটা মোটামুটি দেখা গেছে কয়েক সপ্তাহের মধ্যে তারা ফুললি কন্টিনেন্ট, তারা কোনো প্যাড ইউজ করছে না, তারা কোনো ডায়াপার ইউজ করছে না, যেটা কিনা বলে রাখা হয়। এবং এই ইরেকটাইল ফাংশনের প্রবলেমটাও অনেক কমেছে, তার কারণ আজকালকার যত যে গ্যাজেটগুলো আমরা ইউজ করি, যত ম্যাগনিফাইড ভিউ আমরা দেখি মিনিমাল ইনভেসিভ থেরাপিতে, ধরো ল্যাপ্রোস্কোপি হোক বা রোবোটিক্সে, যদি আমি ভালো করে দেখতে পাই, বা মানে একটা জিনিস যেটাকে আমি প্রায় 6 গুণ থেকে 10 গুণ বড় করে দেখছি, ফলে আমার ডিসেকশনও বেটার হবে, অপারেটিভ আউটকামও বেটার হবে। ফলে ওই দিকটা আমার মনে হয় গ্র্যাজুয়ালি কমে এসেছে। আর একটা জিনিস মানুষের ভয় থাকে যে অপারেশন করলে ছড়িয়ে পড়বে না, তো এটা কিন্তু অ্যাবসলিউটলি ভুল ধারণা। ফলে কিন্তু তুমি যেটা বললে যে সবাইকার ক্ষেত্রে অপারেশনটা করা সম্ভব নাও হতে পারে, তার কারণটা হচ্ছে যে সেই মানুষটার অপারেশনটা নেওয়ার ক্ষমতা না থাকতে পারে, অথবা আমরা দেখতে পাই যে অপারেশনটাই একমাত্র থেরাপি অপশান নয়, হয়তো অপারেশনের সঙ্গে আরও কিছু জিনিস লাগবে। সেক্ষেত্রে তখন আমরা অ্যাডিশনাল থেরাপি, যে অপারেশন প্রথমে হলো, তারপরে ওটাকে আরও সাবস্ট্যান্সিয়েট করা হলো রেডিয়েশন দিয়ে, থেরাপি দিয়ে, এবং তার সঙ্গে হরমোন থেরাপিও। তো একটা মানুষের ক্ষেত্রে যে একটাই থেরাপি মোড অফ থেরাপি লাগবে সেটা নাও হতে পারে, মাল্টিপল মোডালিটি অফ থেরাপি লাগতে পারে। সেক্ষেত্রে আগে রেডিয়েশন পরে অপারেশন, এই সিকোয়েন্সটা কিন্তু একটুখানি কমপ্লিকেশান বেশি হয় এবং ডেঞ্জারাস। ফলে যার ক্ষেত্রে মাল্টি মোডালিটি থেরাপি লাগবে তার ক্ষেত্রে আমরা অপারেশনটা আগে চুজ করি, তারপরে প্রয়োজন হলে রেডিয়েশন। সেক্ষেত্রে আরেকটা সুবিধা হয় কি, যখন আমরা ইনিশিয়াল বায়োপসি করেছিলাম তখন স্যাম্পলিং হয়েছিল, এন্টায়ার প্রস্টেটটা কিন্তু দেখিনি। যখন আমরা অপারেশন করে পুরো প্রস্টেটটা বাদ দিলাম এবং ওই ড্রেনিং লিফ নোড বলি আমরা, সেইগুলোকে বাদ দিলাম, সেটাও কিন্তু পুরোপুরি বায়োপসিতে যায়, এবং সেই বায়োপসিটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কিনা আমাদের তার পরবর্তী চিকিৎসাটাকে চেঞ্জ করে নিতে পারে। তো রেডিয়েশনে যদি তুমি বলো যে যার ক্ষেত্রে ওরা অপারেশনটা সম্ভব হচ্ছে না শারীরিক কন্ডিশনের জন্য বা অন্য কোনো কারণে, সেই ক্ষেত্রে রেডিয়েশনে কি করা হবে? রেডিয়েশনে বেসিক্যালি জিনিসটা হচ্ছে, ধরো যখন আমরা বেশি দিন আগেকার কথা, এই জাস্ট 25 বছর আগেকার কথাই, যখন বেসিক্যালি আমরা যখন এমডি করেছি মেডিকেল কলেজে, কোবাল্ট মেশিন ছিল। তো কোবাল্ট মেশিনে মানে প্রস্টেট ক্যান্সার আমাদের কাছে এলে আমাদের একটা এই হতো যে মানে আমরা তো বেশি ডোজ দিতে পারবো না, চিকিৎসাটাও ভালো করে হবে ঠিক, তারপরে আউটকামটাও ভালো হবে না এবং সাইড এফেক্টগুলো অনেক বেশি হয়। বাট ইন দ্য অ্যাডভেন্ট অফ Newer machines. নিউয়ার মেশিনস এবং নিউয়ার টেকনিক্স, তো যেই নিউয়ার মেশিনস এলো এবং নিউয়ার টেকনিক্স এলো, তখন আমরা দেখতে পেলাম যে আমরা আমাদের গোলটাই হচ্ছে, রেডিওথেরাপির এই অ্যাডভান্সমেন্টের গোলটাই হচ্ছে যে আমাদের শুধু ক্যান্সারকে ট্রিটমেন্ট করলে চলবে, আমাদের সারাউন্ডিং যে নর্মাল টিস্যু আছে, যেরকম তোমার ক্ষেত্রে সার্জারির ক্ষেত্রেও যেরকম যে আমার নর্মাল টিস্যুকে সেভ করে সার্জারি করতে, অ্যাবসলিউটলি, তেমনি আমাদেরও নর্মাল টিস্যুকে সেভ করে রেডিয়েশন দিচ্ছে। তো উইথ দ্য অ্যাডভেন্ট অফ নিউয়ার টেকনিক্স লাইক ইন্টেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপি, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি IMRT, বা ইমেজ গাইডেড রেডিওথেরাপি বা IGRT, ফলোড বাই
ভলিউমেট্রিক মডুলেটেড আর্ট থেরাপি, ভিম্যাট, এই যে পদ্ধতিগুলো একের পর এক এলো, তার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেলাম যে আমরা নর্মাল অর্গ্যানকে অনেকটা সেভ করে তখন কিন্তু চিকিৎসাটা করতে, ফলে আউটকামটাও বেটার হচ্ছে। আউটকামটা বেটার হচ্ছে। ঠিক। এবং ওই সময়টা যেটা করা হতো সেই সময় বেসিক্যালি আমরা মানে আইদার একটা জাস্ট পেশেন্টের গায়ে দাগ দিয়ে চিকিৎসা করতাম, আমরা জানি না কোথায় প্রস্টেট আছে, আমরা অথবা এক্সরের মাধ্যমে আমরা বনি স্ট্রাকচার দেখে বনি একটা ল্যান্ডমার্ক দেখে একটা বনি আন্দাজ ল্যান্ডমার্ক দেখে আন্দাজ আমরা করতাম। কিন্তু উইথ দ্য অ্যাডভেন্ট অফ টেকনোলজি, যখন সিমুলেশন টেকনিকটা, যেটা সিটি স্ক্যানের মাধ্যমে সিমুলেশন, যেখানে আমি সফট টিস্যুটা মানে পুরো শরীরের চিত্রটা আমি দেখতে পাচ্ছি, একদম এবং শুধু সিটি স্ক্যান, এর সঙ্গে অ্যাড হলো এমআরআই বা পেট সিটি স্ক্যান। এই যে যখন আমি ট্রিটমেন্ট প্ল্যানিং করছি তখনই আমি সিটি স্ক্যানের সঙ্গে এমআরআই অ্যাড করছি, পেট সিটি স্ক্যান অ্যাড করছি, যার মাধ্যমে আমি সুন্দর করে ডেলিনিয়েট করে নিতে পারছি যে কোন জায়গায় রোগটা বেশি আছে, কোন জায়গাটায় মাইক্রোস্কোপিক ডিজিজ থাকতে পারে, এবং নর্মাল অর্গান কোথায় কোথায় ঠিক। মানে আমি যত ভালো করে দেখতে পাবো তত ভালো করে আমি আমি ডেলিভার করতে পারবো। ডেলিভার করতে পারি।